শোনা যাচ্ছে দ্রুত বর্ধনশীল 5টি অর্থনীতির একটি বাংলাদেশ চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। কেবল তাই নয়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি বাড়বে 7.3% হারে। দক্ষ মানব সম্পদ উন্নয়ন আর আর্থিক খাতে সংস্কার হলে এটি 8% প্রবৃদ্ধিতে উন্নীত হবে। এমন ধরনের কথা শোনা যায় প্রায়। কতটা সত্য? জিডিপি কতটা আনন্দ দেয় সাধারণ মানুষকে? তারা কি বাড়ন্ত অবস্থা টের পান? এসব নিয়ে আজকে এই প্রশ্নগুলোই আসলে ঘুরে বেড়ায় সবার মনে। আজ এসব প্রশ্ন নিয়েই আমরা এগিয়ে যাব। আমাদের সঙ্গে কথা বলতে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আজকে বিশ্বব্যাংক বলেছে 7.3% হারে প্রবৃদ্ধি হবে এই বছরে, এবং ADB গতকাল বলেছে জিডিপি প্রবৃদ্ধি 8% হারে হবে। এই ফারাকটা আসলে কেন? একটা কথা হলো যে বিশ্বব্যাংক বা ADB ওরা কেউই কিন্তু বাংলাদেশের জিডিপি এস্টিমেট করে না, মূলত BBSE এস্টিমেট করে। তো তারা বিভিন্ন সোর্স থেকে সেকেন্ডারি ইনফরমেশন নিয়ে বা বিভিন্ন সেক্টরাল গ্রোথকে হাতে নিয়ে বা কনসিডারেশনে নিয়ে একটা প্রজেকশন করে, সেই ভিত্তিতে তারা বলে থাকে, এবং আলটিমেটলি কিন্তু আমরা সরকারি এস্টিমেটকেই ধরে নিই। তো এখন সেটা হচ্ছে যে এই কারণেই এই পার্থক্যটা তৈরি হয় যে ওয়ার্ল্ড ব্যাংক বা ADB যেসব অ্যাজাম্পশন বা ধারণার ভিত্তিতে এই এস্টিমেটটা করে থাকে, সেটা অনেক সময় BBS এর সাথে মিলে না। আচ্ছা, দেশের অর্থনীতি বাড়ছে, অতি দরিদ্র কমছে, কিন্তু জীবনযাত্রার খরচ যেভাবে বাড়ছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কষ্টও কিন্তু সেভাবে বাড়ছে। এক ধরনের আয় বৈষম্য তৈরি হচ্ছে গত কয়েক বছর ধরে, আমরা সেটি বলছি। এবং অর্থনীতির এই বৈপরীত্য আসলে কিভাবে আপনি দেখেন? এটা কেন হচ্ছে? একটা হচ্ছে যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যেভাবে প্রবৃদ্ধি অর্জন করে, দ্রুত প্রবৃদ্ধি অর্জন যখন করতে থাকে, তখন একটা ইনইকুয়ালিটি বা আয় বৈষম্যর একটা তৈরি হয়েই থাকে। এখন সেটা কতটুকু হচ্ছে, সেটা এক্সটেন্টটা হচ্ছে একটা চিন্তার বিষয়। যে প্রবৃদ্ধির সুফল কি সবাই পাচ্ছে কিনা, এটা কিন্তু সবাই অর্থনীতিবিদরা অন্যরাও সবসময় চিন্তা করে থাকেন। জিডিপি প্রবৃদ্ধি কি উন্নয়নের একমাত্র ইন্ডিকেটর কিনা, সেদিক থেকে চিন্তা করলে যে জিনিসটা উঠে আসছে, বা আমাদের দেশেরও গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে আয় বৈষম্য কিন্তু বেড়েই চলেছে। তো এই আয় বৈষম্য বাড়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমরা প্রবৃদ্ধির সোর্সটা আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে, আমরা যদি একটু আগে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বললেন রপ্তানি আয় থেকে বাড়ছে, তাহলে রপ্তানিকারক কারা? মূলত আমাদের গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস ব্যবসায়ীরা। সেদিক থেকে আপনি যদি মনে করেন যে ওখানে আরেকটা সেক্টর জড়িত আছে, সেটা হচ্ছে যে তার যে শ্রমজীবী যারা গার্মেন্টসে কাজ করে, তাদের কিন্তু আয় সেভাবে বাড়েনি। তারা মাঝে মধ্যে আমরা দেখছি যে আন্দোলন করছে, বিভিন্ন কাজ করছে। এই একটা সিনারিও থেকেও বোঝা যায় যে আয় বৈষম্যটা কোথায় হচ্ছে। আরেকটা হচ্ছে যে এই যে উন্নয়নের সমতা, বা যেটাকে বলি আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সেখানেও কিন্তু অনেক সময় সমস্যা তৈরি হচ্ছে। কারণ হচ্ছে যে আপনি ধরেন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস সবসময় হওয়া সম্ভব হয় না বা করা হয় না। ডিসেন্ট্রালাইজেশনের কিছুটা সমস্যা আছে, সেগুলো আমরা ওইভাবে অর্জন করতে পারিনি। তবে বড় দাগে আমি বলবো যে আমাদের মতো দেশগুলোতে প্রবৃদ্ধিকে আসলে প্রথমে টার্গেট করা উচিত। প্রবৃদ্ধির ফলে অনেক সময় বলে যে ট্রিকল ডাউন প্রসেসেও কিন্তু অনেকটা আয় বৈষম্য কমে আসে। আর আয় বৈষম্য কমানোর জন্য অবশ্যই যে হারে আয় বাড়ছে, এবং সে আয় বাড়ার উৎসগুলোকে কিন্তু দেখতে হবে। করাপশন কতটা কমানোর দরকার আছে, সুশাসন আরও অর্জনের ব্যাপার আছে। ব্যাংকিং খাতের কথা বলা হচ্ছে, ব্যাংকিং খাতের কিছু লোক ব্যাংকের টাকা নিয়ে ঋণখেলাপি হচ্ছে, এবং তাদের কিন্তু অবস্থা উন্নতি হচ্ছে। সুতরাং এই জিনিসগুলোকে যে কমানো যায়, তাহলে আয় বৈষম্য অনেকটা কমে আসবে। কিন্তু অর্থনীতিতে একটা কথা প্রচলন আছে যে যতক্ষণ পর্যন্ত দুর্নীতির টাকা দেশে থাকছে ততক্ষণ পর্যন্ত, এবং সেটি বিনিয়োগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জিডিপির সঙ্গে দুর্নীতির আসলে খুব বেশি বিরোধ নেই, তারা সমানভাবে চলতে পারে। কিন্তু যখনই টাকাটা বাইরে যাচ্ছে, সেটি আসলে খুবই জিডিপিতে প্রভাব বলেন বা সব কিছু মিলিয়ে বলেন, মানুষের জীবনযাত্রার মানের ক্ষেত্রে বলেন, ভোগ করার ক্ষেত্রে বলেন, তখন প্রভাব পড়ে। আপনি কি বলবেন? না, আপনার কথা দুটোই আমার মনে হয় সত্যতা আছে। একটা হচ্ছে আমাদের দেশে সেই টাকাগুলো পুরোপুরি আছে কিনা সেটা আমরা ভালো জানি না। মাঝে মধ্যে কিন্তু পত্রপত্রিকায় খবরে আসছে যে ক্যাপিটাল ফ্লাইটের কথা হয়, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, সেটা একটা অংশ চলে যেতে পারে। আরেকটা হচ্ছে যে এই টাকাগুলো আসলে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যাচ্ছে কিনা।
প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টের কথা যেটা বলি, আসলে সেদিক থেকে একটু আগে বিশ্বব্যাংকের কিন্তু সেই রিপোর্টেও বলা হয়েছিল যে আসলে ইনভেস্টমেন্ট, বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের যে স্ট্যাগন্যান্ট, এটা স্থবিরতা এটা কিন্তু এখনও রয়ে গেছে। তার মানে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু ওভাবে বাড়ছে না। এবং আমি মনে করি যে উন্নয়নের বা প্রবৃদ্ধির যে ধারা আছে, সেই ধারাকে টেকসই করতে হলে অবশ্যই প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এবং সেই ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আমার কিছু সাজেশনও আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি মনে করি না যে ওভারনাইট 2-1 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট অনেক বাড়বে। অর্থনীতির অনেকটা স্ট্রাকচারাল চেঞ্জের দরকার আছে। আমরা যেটুকু ইনভেস্টমেন্ট পাচ্ছি, বিশেষ সরকারি ইনভেস্টমেন্ট বাড়ছে, কিন্তু বেসরকারি খাতে না বাড়ার একটা কারণ হচ্ছে আমাদের শিল্প খাতে সেরকম কোনো অনেকটা বিপ্লব তৈরি করার মতো কোনো সেক্টর তৈরি হচ্ছে না। আমরা এখনও গার্মেন্টস সেক্টরের উপর নির্ভরতা আছে। আমাদের বৈদেশিক বিনিয়োগ আসছে না। বৈদেশিক বিনিয়োগ যদি খুব বেশি না বাড়ে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং শিল্প খাতে, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর বিনিয়োগও কিন্তু খুব বেশি বাড়বে না। সুতরাং এই জিনিসগুলোতে আমাদের বেশিরভাগ মনোযোগ দিতে হবে। আর যেই এই রিপোর্টের প্রসঙ্গে এই কথাগুলো বললেন, মানব সম্পদ উন্নয়ন বলেন বা অন্যান্য বিষয়গুলো, সেগুলো কিন্তু লং টার্ম প্রসেস, এগুলো কিন্তু একদিনে হবে না। অবশ্যই আমি স্বীকার করি যে এই কাজগুলো করতে হবে, কিন্তু ব্যাংকিং খাতে সুশাসন আনা বা সংস্কার, সেটা তো আসলে ওভারনাইটেই করা যায়। সেখানেই আমি আসছি ব্যাংকিং খাতের সুশাসনের সাথে কিন্তু বিনিয়োগেরও একটা সম্পর্ক আছে। সুতরাং ব্যাংকিং খাতের সুশাসন অত্যন্ত জরুরি এবং সেটা করাও সম্ভব। সেখানে সদিচ্ছার দরকার আছে। সেখানে সেন্ট্রাল ব্যাংকে তার পূর্ণ স্বাধীনতা এবং সক্ষমতা অর্জন করতে হবে যাতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। ব্যাংকিং খাতের আরও যেসব সমস্যাগুলো আছে, বিশেষ করে খেলাপি ঋণ বাড়ার পিছনে, সেগুলো আমরা মোটামুটি সবাই জানি। মিডিয়ার কল্যাণে হোক, বিশেষজ্ঞদের আলোচনা থেকে সেই বিষয়গুলোকে মনোযোগ দিয়ে যদি না করা হয়, তাহলে সেটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নকেই শ্লথ করে দিবে না, ইভেন দেশের অর্থনীতির জন্য অনেকটা সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, কিন্তু এই জিডিপি বাড়লে আসলে তাহলে মোটা দাগে কি দাঁড়াচ্ছে যে সাধারণ মানুষের কি আসে যায়? তার যদি জীবনযাত্রার মান না বাড়ে, তার কাছে যদি সেই জিডিপির আপনি যেভাবে বলছিলেন যে অংশ নিচ্ছে যিনি বিনিয়োগ করছেন, আয় বৈষম্য যদি বাড়ে, টাকাটা তো সেই লোকটার কাছেই যাচ্ছে, জিডিপির সেই প্রবৃদ্ধির সুফলটা তো তিনিই পাচ্ছেন। সাধারণ মানুষের আসলে কি আসে যায়? না, সাধারণ মানুষ যে জিডিপির একদম সুফল পাচ্ছেন না, সেটা তো আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। কারণ জিডিপি বাড়লেই সরকার কিন্তু বিভিন্ন ইনভেস্টমেন্ট করছে। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট না হলে জিডিপি বাড়বে কীভাবে? সেখানে অনেকে কর্মসংস্থান হচ্ছে। এখন আমরা যেটা বলতে পারি যে ইমিডিয়েটলি কিছু লোকের হাতে অনেক বেশি আয় চলে যাচ্ছে, আবার অনেকের কোনো আয় বাড়ছে না, এটা হতে পারে। ওভারঅল জিডিপিতে যখন দেশের প্রবৃদ্ধির হিসাব করা হয়, তখন দেখা যায় যে দেশের প্রবৃদ্ধি বাড়ছে। এখন ধনীরা হয়তো আরও ধনী হচ্ছে, হয়তো গরিবরা আরও গরিব না হলে অন্তত ধনী হচ্ছে না। সেই জায়গাটা থেকে গ্যাপটা কমিয়ে আনার কথা আমি বলছি। জিডিপি প্রবৃদ্ধির সাথে কিন্তু দেশের সার্বিক উন্নয়নের একটা সংযোগ রয়েছে এবং সেই সংযোগটার কারণে সবাই কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়। আজকে যদি একটা ভালো রাস্তা হয়, আজকে যদি স্কুল কলেজ বাড়ে বা অন্যান্য যদি ফ্যাসিলিটিস বাড়ে, সেগুলোর সুফল কিন্তু সবাই ভোগ করছে। হয়তো তার হাতে হয়তো আয় আসছে না ইমিডিয়েটলি, কিন্তু সে কিন্তু জিডিপির প্রবৃদ্ধির একটা সুফল কিন্তু পাচ্ছে। আচ্ছা, বিশ্বব্যাংক আজকে একটি কথা বলেছে যে বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির 5টির মধ্যে একটি। আসলে কোন খাতে বা কি কারণে আমরা এই 5টির মধ্যে আসছি? না, এটা তো জিডিপির প্রবৃদ্ধির হাত দিয়ে মেজার করা হয়েছে। সেখানে আফ্রিকার কয়েকটা কান্ট্রি আছে, মালদ্বীপ আছে বোধহয়, আর ভারত আছে। বলছে ভারতও 7.5 উপরে প্রবৃদ্ধি অর্জন করছে। তো আমাদের মূলত প্রবৃদ্ধির মূল নিয়ামকগুলো তারা বলেছে রেমিটেন্স এবং এক্সপোর্ট, যেহেতু এদের গ্রোথগুলোটা গত 1 বছর খুব ভালো ছিল, এবং অন্যান্য কথাও বলেছে অন্যান্য সেক্টরও ভালো করছে, সেই দিক থেকে চিন্তা করে গ্রোথটা হচ্ছে। তবে যে বিষয়টা তারাও জোর দিয়েছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টকে যদি বাড়ানো না যায়, তাহলে কিন্তু এই প্রবৃদ্ধি টেকসই করাটা কঠিন হবে, এবং আমিও তার সাথে একমত। এবং ব্যাংকিং খাতে সংস্কারের কথা খুব বারবার জোর দিয়ে বলা হয়েছে। না, ব্যাংকিং খাতে তাহলে সংস্কারের প্রশ্নে কোন জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে চান? ব্যাংকিং খাতের এখন কয়েকটা বিষয়ে এখানে সমস্যা আছে। একটা তো ব্যাংকিং খাতের সুশাসনের একটা বিষয় রয়েছেই, যে ঋণ খেলাপি বেড়ে যাওয়ার পিছনে যে কাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, তারা যদি জেনে শুনে এমন লোকদেরকে দেওয়া হয় যাদের হয়তো পলিটিক্যাল কানেকশন আছে, যারা হয়তো খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং যাদেরকে লোন দিলে আসছে না বা তাদের উপর একটা প্রেশার আছে এইসব লোকদেরকে লোন দেওয়ার জন্য এবং ফেরত আসছে না, এটা এক ধরনের সুশাসনগত সমস্যা। আরেকটা সমস্যা আমি দেখি যে ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে একটা ডিস্টরশন আছে, যার কারণে ব্যাংকগুলো ভালো করতে পারছে না। সেটার একটা কারণ হতে পারে যে আমাদের
যে সেভিংস সার্টিফিকেটের একটা হাই ইন্টারেস্ট রেট আছে, যেটার ফলে ব্যাংকগুলো কিন্তু তার সাথে কম্পিট করে উঠতে পারছে না। ফলে ঋণের সুদের হার কিন্তু তারা কমাতে চেয়েও পারছে না, বর্তমানে অনেকগুলো বেড়ে গেছে। ফলে ব্যাংকিং খাতের ব্যাংকের স্বাস্থ্য কিন্তু অত ভালো নেই। সুতরাং এই খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণ খেলাপিদের কিছু সুবিধা দিয়ে তাদেরকে আবার মূল ধারায় ফিরিয়ে আনার এক ধরনের চেষ্টা আছে। আপনি এটা সফল হবে বলে মনে করেন কি? আমি মনে করি না যে খেলাপি ঋণকে রাইট অফ করে দিয়ে বা সুদ কমিয়ে দিয়ে, সুদ মাওকুফ করে দিয়ে এটার কোনো উন্নয়ন খুব বেশি ভালো হবে বলে। এখানে আমাদেরকে গোড়ায় যেসব গলদ আছে সেগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। যেমন রিসেন্টলি যে ব্যাংকের মালিকদেরকে, বিশেষ করে ডিরেক্টরদেরকে তাদের মেয়াদ বাড়ানো হলো, তাদেরকে পরিবারের সংখ্যা বাড়ানো হলো, এগুলো কিন্তু একসময় কমানো হয়েছিল এদের ইনফ্লুয়েন্সের কারণে, খেলাপি ঋণ বাড়ার কারণেই। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংকের অটোনমিটা আরও স্ট্রঙ্গার হতে হবে, কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি যে ব্যবসায়ীরা, ব্যাংকাররা ডিকটেট করছে মনিটারি পলিসি কী হবে। এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে। তার উপর পলিটিক্যাল বা সরকারি বা অন্যান্য যারা প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, তাদেরকে সেই দৌরাত্ম্যটা কমাতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম সরকারি ব্যাংকগুলোর অবস্থাও কিন্তু ভালো করতে হবে। সেই ক্ষেত্রে তাদেরকে ব্যাংকিং এথিক্স, ব্যাংকিং রুলস রেগুলেশন মেনে যাতে ব্যাংকিং চালায়, সেদিক থেকে যাতে তাদেরকে ইন্টারফিয়ার না করা হয়, সেই বিষয়গুলোও কিন্তু নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ কিন্তু খেলাপি ঋণ কমবে না। আর খেলাপি ঋণ হওয়ার ফলে যেটা হয় যে সাধারণ ভালো বড়রা কিন্তু সাফার করে, তাদেরকে হাই ইন্টারেস্ট দিতে হয় এবং আলটিমেটলি কিন্তু দেশের ওই যে বিনিয়োগের স্থবিরতা এবং সেটা না বাড়া, এটার পিছনে কিন্তু এটাও একটা বড় কারণ। বিশ্বব্যাংকের তাহলে তাদের যে প্রেডিকশন 8% যদি প্রবৃদ্ধি এবছর করতে হয়, তাহলে মানব সম্পদ উন্নয়ন এবং ব্যাংকিং খাতে সংস্কারে আপনি ততটা আশাবাদী তাহলে হচ্ছেন না। আর মানব সম্পদ তো দীর্ঘমেয়াদী একটা প্রসেস, মোটা দাগে এরকমই দাঁড়াচ্ছে। না, হয়তো 8% হয়তো আমরা হয়তো পাবো, সেটা আমাদের বিবিএস এস্টিমেটে বলছে, কিন্তু সেটা যে এই দুইটার সাথে জড়িত কিনা সেই ব্যাপারে আমি সন্দেহান, পুরোপুরি একমত হতে পারছি না। আমার মানে রপ্তানি বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ছে। সেই পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ার ফলে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, এবং সেই সোর্স অফ গ্রোথটা যদি ভালোভাবে আইডেন্টিফাইড না হয়, তাহলে তো আমি বলতে পারছি না যে দুটোই আসলে মূল কারণ কিনা, যে মানব সম্পদ উন্নয়ন, আর্থিক খাতে সংস্কার। আর্থিক খাতে সংস্কারের দরকার এই জন্য যে খেলাপি ঋণ কমিয়ে এনে মানে ভালো ইনভেস্টমেন্টে বিনিয়োগ করা। তো সেই জায়গাটার জন্য আর্থিক খাতে সংস্কারের দরকার, সংস্কার বলবো না, অ্যাটলিস্ট শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার আছে। জি, ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।